উম, একটু কল্পনা করা যাক। ধরুন একটা বিশাল শপিং মলের চলন্ত সিঁড়ির দৃশ্য। সাধারণ মানুষ সেখানে পা রাখে, হাতল ধরে দাঁড়ায়, আর আর যন্ত্রটা স্বয়ংক্রিয়ভাবে তাদের সামনের দিকে নিয়ে যায়, তাই না? একদম ঠিক। গন্তব্য কোথায় সেটা নিয়ে আলাদা করে ভাবার খুব একটা প্রয়োজনই পড়ে না। মানে প্রবাহের সাথে শুধু গা ভাসিয়ে দেওয়া আর কি। হুম। কিন্তু এই শান্ত দৃশ্যটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে যখন হঠাৎ উপলব্ধি হয় যে সিঁড়িটা ওপরের দিকে নয়, বরং অন্ধকার একটা বেসমেন্টের দিকে নামছে। ভয়াবহ একটা চিত্র। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল চারপাশের অসংখ্য মানুষ দিব্যে শান্ত হয়ে সেই নিচের দিকেই নামছে। কেউ কোনো প্রশ্ন করছে না, কেউ সিঁড়ি থেকে নামার বা উল্টো দিকে দৌড়ানোর চেষ্টাও করছে না। ঠিক। আর এই দৃশ্যটাই হলো আমাদের প্রাত্যহিক জীবনের গতানুগতিক ছকের বা বলতে পারেন স্ট্যাটাস কোয়ের একটা মারাত্মক প্রতিচ্ছবি। সমাজ যেন আমাদের সবাইকে এমন একটা স্বয়ংক্রিয় চলন্ত সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়েছে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ক্রিস গিলেবোর লেখা আলোড়ন সৃষ্টিকারী বই দি আর্ট অফ নন কনফর্মিটি বা প্রথাবিরোধী হওয়ার শিল্পর গভীরে ডুব দেব। দারুণ একটা বিষয়। হ্যাঁ, আর আমাদের আজকের প্রধান মিশন হল কিভাবে এই স্বয়ংক্রিয় চলন্ত সিঁড়ি থেকে নেমে নিজের পথ তৈরি করা যায়, কিভাবে ভয়ের দেয়াল ভাঙা যায়, আর প্রতিদিন সকালে ও রাতে আত্মবিশ্লেষণের জন্য কার্যকরী রুটিন তৈরির মাধ্যমে নিজের মনকে প্রশিক্ষিত করা যায়, তার পেছনের বিজ্ঞান আর মনস্তত্ত্বটা খুঁজে বের করা। একদম। তবে আলোচনা শুরুতেই লেখকের প্রোফাইলটা একটু ঘেটে দেখা দরকার। মানে ক্রিস গিলেবো এমন একজন মানুষ যিনি একদম প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে জীবনযাপন করেছেন। তিনি পশ্চিম আফ্রিকায় মার্সি শিপস নামের একটি ভাসমান হাসপাতালে টানা 4 বছর স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। হ্যাঁ, 4 বছর ভাবা যায়। সেটাই। এরপর তিনি যখন যুক্তরাষ্ট্রে ফিরে এসে গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি হন, তখন তিনি এক অদ্ভুত সত্য উপলব্ধি করেন। $32,000 খরচ করে তিনি মূলত শিখতে পেরেছিলেন যে প্রচলিত পড়াশোনার প্রায় 80% আসলে অর্থহীন বিজি ওয়ার্ক। এই বিজি ওয়ার্ক বা লোক দেখানো ব্যস্ততা ব্যাপারটা কিন্তু শিক্ষা ব্যবস্থার আর কর্পোরেট জগতের একটা বড় ফাঁদ। ক্রিস বুঝতে পেরেছিলেন যে ঘন্টার পর ঘন্টা এমন সব অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি করতে হয় যার বাস্তব দুনিয়ায় আসলে কোনো প্রয়োগ নেই। কোনোই প্রয়োগ নেই, ঠিক। আসলে এই কাঠামোর মূল উদ্দেশ্য নতুন কিছু শেখানো নয়, বরং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা। এটি মূলত মানুষকে এমনভাবে অভ্যস্ত করে তোলে যেন তারা নিয়ম মেনে চলতে শেখে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় থাকে, আর নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা বা প্রশ্ন করার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলে। ব্যাপারটা অনেকটা কারখানার প্রোডাকশন লাইনের মতো, তাই না? যেখানে সবাই একই ছাঁচে তৈরি হবে। একদম তাই। তো ঠিক কাঠামোগত হতাশা থেকেই ক্রিস গতানুগতিক চাকরি আর পড়াশোনার মায়া ত্যাগ করে নিজের শর্তে বাঁচার সিদ্ধান্ত নেন এবং বিশ্বের 125টি দেশে ভ্রমণ করেন। ক্রিসের এই উপলব্ধি থেকেই আমাদের আজকের আলোচনার মোড় ঘুরে যায় গতানুগতিক জীবনের সেই ফাঁদের দিকে। বইটিতে গড়পড়তা হওয়ার 11টি উপায় নিয়ে চমৎকার কিছু কথা আছে। হ্যাঁ, সমাজে তো গড়পড়তা হওয়ার অনেকগুলো অলিখিত নিয়ম আছে। ঠিক। যেমন ধরুন, সবাই যা বলছে তা চোখ বন্ধ করে বিশ্বাস করা, ক্যারিয়ারের শুরুতেই বাড়ি বা গাড়ির জন্য 30 বছরের বিশাল এক ঋণের বোঝা মাথায় তুলে নেওয়া, বা ডেস্কে বসে সপ্তাহে 40 ঘন্টা কাটানো, যার মধ্যে হয়তো মাত্র 10 ঘন্টা সত্যিকারের উৎপাদনশীল কাজ হয়। এখানে ঋণের বোঝার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরুন, যখনই কেউ 30 বছরের একটা বিশাল ঋণ নেয়, তখন তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা মারাত্মকভাবে কমে যায়। কারণ মাস শেষে কিস্তির চাপ থাকে। একদম। সে চাইলেও তখন আর নিজের অপছন্দের চাকরিটা ছাড়তে পারে না, কারণ ওই কিস্তির টাকা তো শোধ করতে হবে। এই অর্থনৈতিক নির্ভরতা মানুষকে সমাজের বেঁধে দেয়া ছকে আটকে রাখে। একেই আমরা মূলত স্ট্যাটাস কো বলি। আমাদের চারপাশে অসংখ্য অদৃশ্য গেটকিপার বা পাহারাদার রয়েছে। গেটকিপার শব্দটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এই পাহারাদাররা চায় না কেউ গতানুগতিক চিন্তার বাইরে যাক। কারণ কেউ একজন ছকের বাইরে গিয়ে সফল হলে বাকিদের জীবনের অসারতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। তাই সমাজ সবসময় সবাইকে একই নিয়মে বাঁধতে চায়। এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য একটা চমৎকার মনস্তাত্ত্বিক উপমা টানা যায়। বইয়ে থাকা খাঁচাবন্দি 5 বানরের গল্পটা এখানে একদম জুৎসই। মানে বিজ্ঞানীরা একটা খাঁচায় 5টি বানর রাখলেন, খাঁচার মাঝখানে একটা মই আর তার ওপরে এক কাঁদি কলা ঝুলছে। খুব বিখ্যাত একটা পরীক্ষা। হ্যাঁ, যখনই কোনো বানর
কলার লোভে মই বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, তখনই বিজ্ঞানীরা বাকি সব বানরের গায়ে বরফ ঠান্ডা পানি ছিটিয়ে দেন। কয়েকবার এমন হওয়ার পর বানররা বুঝতে পারে যে ওপরে ওঠার চেষ্টা করলেই শাস্তি পেতে হবে। এরপর কোনো বানর ওপরে ওঠার চেষ্টা করলেই বাকিরা তাকে ধরে মারধর শুরু করে। আর গল্পের আসল চমকটা কিন্তু এর পরের অংশে। ঠিক। বিজ্ঞানীরা এরপর ঠান্ডা পানি ছিটানো বন্ধ করে দেন এবং খাঁচা থেকে একটা পুরনো বানর বের করে একটা নতুন বানর ঢুকিয়ে দেন। নতুন বানরটা কলা দেখে মইয়ে ওঠার চেষ্টা করলেই বাকি 4টে বানর তাকে মারতে শুরু করে। নতুন বানরটি জানেই না কেন তাকে মারা হচ্ছে। অবিশ্বাস্য। এভাবে একে একে সবগুলো পুরনো বানর সরিয়ে নতুন বানর আনা হয়। একসময় খাঁচায় এমন 5টি বানর থাকে যাদের গায়ে জীবনেও ঠান্ডা পানি পড়েনি, কিন্তু তারপরও কেউ মইয়ে ওঠার চেষ্টা করলে তারা তাকে মারধর করে। কারণ তাদের মস্তিষ্কে এই নিয়মটা গেঁথে গেছে যে এটাই এখানকার নিয়ম, ওপরে ওঠার নিষেধ। আমাদের সমাজ কাঠামো ঠিক এই খাঁচার মতোই কাজ করে। অতীত প্রজন্মের কোনো ভয় বা সীমাবদ্ধতা আমাদের উপর এমনভাবে চাপিয়ে দেওয়া হয় যে আমরা খাঁচার ভেতরে বসে শুধু জানলা দিয়ে বাইরে তাকাই, মই বেয়ে ওপরে ওঠার কোনো চেষ্টাই করি না। তো এই খাঁচা থেকে বের হওয়ার উপায় কি হতে পারে? এই গতানুগতিক চিন্তাকে ভাঙার জন্য ক্রিস 2টি সুনির্দিষ্ট মানসিক অনুশীলনের কথা বলেছেন। প্রথমটি হল আদর্শ পৃথিবীর চিত্রায়ন বা ক্রিয়েটিং ইউর আইডিয়াল ওয়ার্ল্ড। এটি শুধু মনে মনে ভাবা নয়, বরং কাগজে কলমে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত নিজের একটি নিখুঁত দিনের বিস্তারিত বর্ণনা লেখা। মানে একদম খুঁটিনাটি সব? হ্যাঁ, মানুষ কখন উঠবে, কি খাবে, কার সাথে কথা বলবে, কি কাজ করবে, সবকিছুর একটা স্পষ্ট রূপরেখা তৈরি করা। এর পেছনের মনস্তত্ত্ব হল অ্যাঙ্করিং। মস্তিষ্ক যখন কোনো সুনির্দিষ্ট চিত্র পরিষ্কারভাবে দেখতে পায়, তখন সে অবচেতনভাবেই সেই লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করে। কিন্তু একটা নিখুঁত দিনের বর্ণনা খাতায় লিখে ফেলাটা একটু বেশি অবাস্তব বা আকাশকুসুম কল্পনা মনে হতে পারে। বাস্তবে তার জীবন এভাবে নিখুঁতভাবে চলে না। তাহলে এই তালিকা করার আসল সুবিধাটা কি? সুবিধাটা নিখুঁত জীবন পাওয়ার মধ্যে নয়, বরং জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবার অনুভূতির মধ্যে। যখন কেউ তার আদর্শ দিনের বর্ণনা লেখে, তখন সে বুঝতে পারে বর্তমান জীবনের কতগুলো কাজ আসলে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। ও, বুঝতে পেরেছি। একটা তুলনামূলক চিত্র পাওয়া যায়। একদম। এরপর আসে দ্বিতীয় অনুশীলন, র্যাডিক্যাল গোল সেটিং। জীবনের সব স্বপ্নের একটি বাকেট লিস্ট তৈরি করা। কোথায় যেতে ইচ্ছে করে, কোন নতুন দক্ষতা শিখতে ইচ্ছে করে, সবকিছু লিখে ফেলা। এই তালিকাটা মূলত মানুষের ভেতরে চাপা পড়া আকাঙ্ক্ষাগুলোকে আয়নার সামনে দাঁড় করায়। কিন্তু সমস্যাটা তৈরি হয় ঠিক এর পরেই। যখনই সেই আদর্শ পৃথিবীর দিকে পা বাড়ানোর চেষ্টা করা হয় বা ওই বাকেট লিস্ট ধরে কাজ শুরু করার কথা ভাবা হয়, তখনই সামনে একটা বিশাল ইটের দেয়াল এসে দাঁড়ায়। আর তা হলো ভয়। আমরা তো জানি যে আমাদের কি করা উচিত, কিন্তু ভয়ের কারণে আমরা এক পাও সামনে এগোতে পারি না। ঠিক বলেছেন। ভয়ের এই মনস্তত্ত্ব বোঝাটা ভীষণ জরুরি। ক্রিসের মতে ভয়ের 3টি প্রধান রূপ রয়েছে: ব্যর্থতার ভয়, সাফল্যের ভয় এবং পরিবর্তনের ভয়। সাফল্যের ভয়? এটাও হয় নাকি? হ্যাঁ, অনেকেই ভাবে সফল হলে হয়তো দায়িত্ব বেড়ে যাবে বা পুরনো বন্ধুরা দূরে সরে যাবে। তবে এর মধ্যে পরিবর্তনের ভয়টাই সবচেয়ে মারাত্মক। বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে মানুষের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে বর্তমান অবস্থায় টিকে থাকার জন্য, নতুন কিছু আবিষ্কার করার জন্য নয়। আচ্ছা। মানুষ ততক্ষণ পর্যন্ত বদলাতে চায় না যতক্ষণ না বর্তমান পরিস্থিতিতে টিকে থাকার কষ্ট পরিবর্তনের কষ্টের চেয়ে বেশি হয়। আমরা পরিচিত কষ্টের সাথে আপোষ করে নিই, কারণ অজানা ভবিষ্যতের ভয়ে আমাদের স্থবির করে রাখে। সাইকোলজিতে একে লস অ্যাভার্শন বলা হয়। মানে নতুন কিছু পেয়ে যে আনন্দ হবে, তার চেয়ে বর্তমানের অল্প কিছু হারানোর ভয় মানুষকে বেশি তাড়িয়ে বেড়ায়। একদম তাই। তার মানে পরিচিত নরকে থাকাটা অপরিচিত স্বর্গের চেয়ে বেশি নিরাপদ মনে হয়। এই জন্যই বোধহয় মানুষ বছরের পর বছর হতাশাজনক চাকরি বা খারাপ সম্পর্কের মধ্যে আটকে থাকে। হ্যাঁ, আর এই পরিবর্তনের ভয়ের বিষয়টা বোঝাতে গিয়ে বইয়ে দারুণ কিছু বাস্তব মানুষের গল্প সামনে আসে। যেমন ধরুন স্লো অ্যান্ড ব্যারেন্ট।
পিটসবার্গের একদম সাধারণ এক পরিবেশে বেড়ে ওঠা মেয়ে, যিনি ফিলিপাইনের ম্যানিলায় আবর্জনার স্তূপের মধ্যে কাজ করতে গিয়েছিলেন, যাকে স্মোকি মাউন্টেন বলা হয়। ম্যানিলার ওই ভয়ঙ্কর পরিবেশ, অজানা সংস্কৃতি, এসব নিয়ে নিশ্চয়ই তারও ভয় ছিল। অবশ্যই ছিল, কিন্তু স্লোয়ানের উপলব্ধি ছিল চমৎকার। তিনি বুঝেছিলেন যে ভয় পাওয়া স্বাভাবিক। ভয়কে তিনি শত্রু না ভেবে একটি অ্যালার্ম সিস্টেম হিসেবে ব্যবহার করেছিলেন। ভয় মানুষের স্নায়ুকে আরও তীক্ষ্ণ করে তোলে, মস্তিষ্ককে আরও সতর্ক করে। স্লোয়ান ভয়কে পাশ কাটিয়ে নয়, বরং ভয়কে সঙ্গী করেই আবর্জনার ওই স্তূপে নিজের কাজ চালিয়ে গিয়েছিলেন। প্রত্যেক লড়াই দেখা যায় শন এবং অ্যারনের গল্পে। দুজনই অত্যন্ত মেধাবী এবং দুজনেই হতাশাজনক ডেড এন্ড চাকরিতে আটকে ছিল। দুজনের সামনেই পরিবর্তনের সমান সুযোগ ছিল, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। কিভাবে? শন তার ভয়কে স্বীকার করে নিয়েছিল। সে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করে। অনলাইনে লেখালেখি, ভিডিও তৈরি, এসবের মাধ্যমে সে নিজেকে প্রকাশ করতে থাকে। শুরুতে কেউ দেখত না, কিন্তু সে থামেনি। একসময় তার এই ছোট ছোট উদ্যোগগুলো তাকে CNN ও NBCর মতো জায়গায় পৌঁছে দেয়। ওয়াও! আর অ্যারন? অন্যদিকে অ্যারেন কেবল চিন্তাই করে গেছে। তার মাথায় দারুণ সব আইডিয়া ছিল, কিন্তু সে সবসময় ভাবত, যদি কেউ না পড়ে, যদি আমি ব্যর্থ হই। এই পরিবর্তনের ভয় তাকে এতটাই আটকে রেখেছিল যে সে জীবনে কোনো বাস্তব পদক্ষেপ নিতে পারেনি। শনের গল্পটা শুনলে মনে হয় সে হয়তো জন্মগতভাবেই খুব সাহসী, কিন্তু বাস্তব তো তা নয়। আমরা কিভাবে শনের মতো ভয়ের দেয়াল ভাঙতে পারি? মানে ধরুন, একজন সার্কাসের ট্রাপিজ আর্টিস্ট যখন শূন্যে ডিগবাজি খায়, সে কিন্তু নিচে একটা জাল বা নেট আছে জেনেই সেই ঝুঁকিটা নেয়, কারণ সে জানে পড়লে সে মারা যাবে না। ঠিক। কিন্তু সাধারণ জীবনে তো এমন কোনো দৃশ্যমান জাল নেই। তাহলে মনস্তাত্ত্বিক সেই জালটা তৈরি হবে কিভাবে? এই মনস্তাত্ত্বিক জাল বা বিল্ডিং দ্য নেটের সুনির্দিষ্ট কৌশল আছে বইটাতে। এর প্রথম ধাপ হলে ভয়কে স্বীকার করা। ভয়কে অবদমন না করে ঠিক কোন বিষয়ে ভয় লাগছে তা একটি কাগজে লিখে ফেলা। মস্তিষ্ক যখন কোনো অমূর্ত বা অস্পষ্ট ভয়কে শব্দের মাধ্যমে কাগজে দেখে, তখন ভয়ের আকার অনেকটা ছোট হয়ে আসে। দৃশ্যমান হলে সেটাকে মোকাবেলা করা সহজ হয়। একদম। দ্বিতীয় ধাপ হল নিজস্ব জাল তৈরি করা। নিজেকে একটি চরম প্রশ্ন করা, আমি যে কাজটা করতে চাইছি তাতে সবচেয়ে খারাপ কি হতে পারে? এর ফলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? যদি সবচেয়ে খারাপ পরিণতিটা হয় দেউলিয়া হয়ে যাওয়া বা রাস্তায় বসে পড়া, তখন তো মনে হবে পৃথিবী ধ্বংস হওয়ার মতোই অবস্থা। হা হা হা, এখানেই মনস্তাত্ত্বিক জালের আসল ম্যাজিক। যখন আমরা ভাবি সবচেয়ে খারাপ কি হতে পারে আর উত্তর আসে সব টাকা শেষ হয়ে যাবে, তখন মস্তিষ্ক লজিক দিয়ে ভাবতে শুরু করে। সব টাকা শেষ হলে কি হবে? হয়তো বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে বা ছোট কোনো চাকরি নিতে হবে। হ্যাঁ, তাই তো। কিন্তু তাতে জীবন তো শেষ হয়ে যাচ্ছে না। যখন মানুষ বুঝতে পারে যে সবচেয়ে খারাপ পরিণতিটাও আসলে টিকে থাকার মতো, তখনই সেই মনস্তাত্ত্বিক জাল বা নেট তৈরি হয়। এই জালটা মানুষকে নিচে পড়ার হাত থেকে বাঁচায় না, বরং তাকে ওপর থেকে লাফ দেওয়ার সাহস যোগায়। অসাধারণ একটা পয়েন্ট। এরপর আসে তৃতীয় ধাপ, দেয়াল ভেঙে ফেলা। যখন বোঝা যায় যে সবচেয়ে খারাপ পরিণতিটাও সামলানো সম্ভব, তখন দোটানায় না ভুগে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় এবং কাজের ভেতরে ঝাঁপিয়ে পড়তে হয়। কিন্তু এখানেই একটা বড় ধাক্কা আসে। মানে ভয়ের দেয়াল তো নয় একবার ভাঙা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু সেই ভাঙন ধরে রাখাটা তো একটা চলমান প্রক্রিয়া। বর্তমান দুনিয়ায় চারপাশ থেকে আমাদের বারবার বলা হয় যে আমরা চাইলেই সব কিছু একসাথে পেতে পারি, মাল্টিটাস্কিং করতে পারি, 10টা প্রজেক্ট একসাথে সামলাতে পারি। এটা একটা বড় মেথ। হ্যাঁ, বাস্তবে এত কাজের ভিড়, এত সামাজিক মাধ্যমের কোলাহল আর মানুষের প্রত্যাশার চাপে আমরা কিভাবে নতুন কিছু সৃষ্টির সময় বা মানসিক শক্তি পাব? এটি বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট। আমরা কিভাবে ফোকাস ধরে রাখব? এর একমাত্র সমাধান হল র্যাডিক্যাল এক্সক্লুশন, বা অপ্রয়োজনীয় বিষয়গুলোকে নির্মমভাবে বাদ দেওয়া। সফল মানুষেরা এই কৌশলটি খুব নিখুঁতভাবে ব্যবহার করেন। বিল গেটসের থিঙ্ক উইকের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। আচ্ছা, বিল গেটসের থিঙ্ক উইক সেটা কি? তিনি বছরে দুবার বাইরের দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতেন। পরিবার, বন্ধু, বোর্ড মেম্বার সবার সাথে যোগাযোগ বন্ধ। শুধু ডায়েট সোডা আর গ্রিল চিজ স্যান্ডউইচ খেয়ে টানা কয়েকদিন একটা ক্যাবিনে বসে বই পড়তেন আর মাইক্রোসফটের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। এই বিচ্ছিন্নতাই তাকে নতুন সৃষ্টির জায়গা করে দিত।
বিল গেটসে তো অফুরন্ত সম্পদ আর লোকবল আছে। সাধারণ মানুষের পক্ষে তো আর চাকরি বা পরিবার ফেলে বছরে 2 বার জঙ্গল বা দ্বীপে গিয়ে বসে থাকা সম্ভব নয়। সেটা ঠিক। তাছাড়া মানুষের প্রস্তাব বা অনুরোধে সরাসরি না বলাটা সামাজিকভাবে অনেক কঠিন। এতে কলিগরা রাগ করতে পারে, বন্ধুরা দূরে সরে যেতে পারে। এই সামাজিক ঘর্ষণ এড়িয়ে এর বাস্তবসম্মত প্রয়োগ কি হতে পারে? এটা খুব যৌক্তিক প্রশ্ন। মানুষ আসলে নতুন কাজ শুরু করতে ততটা ভয় পায় না, যতটা ভয় পায় পুরনো অভ্যাস বা সামাজিক দায়বদ্ধতাগুলো ছাড়তে। এর বাস্তবসম্মত উপায় হল একটি টু স্টপ ডুইং লিস্ট বা যা করা বন্ধ করতে হবে তার তালিকা তৈরি করা। আমরা তো সবসময় কি কি করতে হবে তার তালিকা করি, কিন্তু কি কি করব না তার তালিকা করি না। এটা দারুণ। হ্যাঁ, অপ্রয়োজনীয় মিটিং এড়িয়ে চলা, টিভি দেখা বন্ধ করা অথবা প্রতিদিন 5টি অপ্রয়োজনীয় জিনিস জীবন থেকে সরিয়ে ফেলার মতো ছোট পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। হ্যাঁ, শুরুতে কিছু মানুষ অসন্তুষ্ট হবে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নিতে হবে কার অসন্তুষ্টির বোঝা বহন করা সহজ। সমাজের কিছু মানুষের সাময়িক অসন্তুষ্টি নাকি জীবনের শেষে নিজের স্বপ্ন পূরণ না হওয়ার অনন্ত আক্ষেপ। খুব গভীর একটা কথা। যখন আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো নির্মমভাবে বাদ দিই, তখনই কেবল গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় এবং মানসিক ব্যান্ডউইথ তৈরি হয়। ব্যাপারটা অনেকটা এরকম, প্রতিদিন ঘর থেকে ময়লা পরিষ্কার না করলে যেমন ঘরে দুর্গন্ধ হয় এবং নতুন আসবাবপত্র রাখার জায়গা থাকে না, তেমনি মন থেকেও অপ্রয়োজনীয় চিন্তা, অন্যের চাপিয়ে দেওয়া কাজ আর সামাজিক কোলাহলের জঞ্জাল প্রতিদিন পরিষ্কার করতে হবে। তা না হলে নতুন কিছু সৃষ্টির কোনো জায়গায় মস্তিষ্কে অবশিষ্ট থাকবে না। একদম ঠিক। আর এই মানসিক পরিচ্ছন্নতার কাজটি প্রতিদিন করার জন্য মনকে প্রশিক্ষিত করতে হবে। শুধু ইচ্ছা থাকলেই তো হয় না, সুনির্দিষ্ট রুটিন লাগে। বইটিতে এমন কিছু রুটিনের কথা বলা হয়েছে, এগুলো খুবই সহজ, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব সুদূরপ্রসারী। রুটিনগুলো কেমন? সকালের আত্মবিশ্লেষণের জন্য ঘুম থেকে উঠে নিজেকে 3টি প্রশ্ন করা যেতে পারে। প্রথমত, আজ আমি কেমন অনুভব করছি? এটি নিজের ইমোশনাল স্টেট বা মানসিক অবস্থার সাথে যুক্ত হতে সাহায্য করে। দ্বিতীয়ত, এই মুহূর্তে আমি কি চাই? এটি মানুষের ফোকাসকে বাইরের পৃথিবীর চাহিদা থেকে নিজের ভেতরের চাহিদায় ফিরিয়ে আনে। আর তৃতীয় প্রশ্নটা? তৃতীয়ত, আজকের দিনে আমার করার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ কি? এই তৃতীয় প্রশ্নটা তো বিশাল একটা ফিল্টার হিসেবে কাজ করে। মানে 10টা কাজের বদলে শুধু একটা কাজের উপর ফোকাস করা মানে হলো দিনের সবচেয়ে বেশি শক্তি ওই কাজটায় ব্যয় করা। আর রাতের বেলার রুটিন বা আত্মবিশ্লেষণটা কেমন হওয়া উচিত? রাতের আত্মবিশ্লেষণটা মূলত দিনের একটা অডিট বা হিসাব নিকাশ। ঘুমোতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আজ আমি কাকে সাহায্য করেছি? এটি আমাদের সামাজিক বা মানবিক দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়। এরপরের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমি শুধু অন্যদের কথার বা ইমেইলের জবাব দেওয়ার বদলে নিজে নতুন কিছু সৃষ্টি করার পেছনে কতটুকু সময় দিয়েছি? এই জায়গাটাতে একটু থামতে চাই। আমরা তো আমাদের কর্মঘণ্টার প্রায় পুরোটাই ইমেলের রিপ্লাই দেওয়া, মিটিং করা বা মানুষের প্রশ্নের জবাব দেওয়ার পেছনেই কাটিয়ে দিই। এগুলো তো মূলত অন্য মানুষের তৈরি করা এজেন্ডা। হ্যাঁ, ঠিক তাই। এর মানে দাঁড়াচ্ছে আমরা আমাদের দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা অন্যের স্বপ্ন পূরণের জন্য ব্যয় করছি, নিজের নতুন কিছু সৃষ্টির জন্য নয়। একদম ঠিক ধরেছেন। এই প্রশ্নটা মানুষকে একটা বড় ধরনের রিয়ালিটি চেক দেয়। এবং রাতের শেষ প্রশ্নটা হলো, আমি কি আমার বড় কোনো লক্ষ্যের দিকে আজ অন্তত এক ধাপ এগিয়েছি? এই সাধারণ প্রশ্নগুলো প্রতিদিন সকালে এবং রাতে করলে আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে বাইরের কোলাহল এড়িয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করতে শেখে। এটি অনেকটা প্রতিদিন নিজের মস্তিষ্কের জিপিএস রিক্যালিব্রেট বা পুনরায় ঠিক করার মতো। অসাধারণ। তো পুরো বিষয়গুলো যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে দেখা যায় সমাজ আমাদের যে স্বয়ংক্রিয় চলন্ত সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়েছে বা যে খাঁচায় আটকে রেখেছে, সেখান থেকে বেরোয়ার প্রথম শর্তই হল নিজস্ব আদর্শ পৃথিবীর চিত্রটি পরিষ্কারভাবে আঁকা। এরপর যখনই ভয়ের দেয়াল সামনে আসবে, তখন সবচেয়ে খারাপ কি হতে পারে এই জাদুকরী প্রশ্নটি করে মনস্তাত্ত্বিক জাল তৈরি করা এবং পরিবর্তনের ভয়কে জয় করা। আর এই পুরো প্রক্রিয়াটিকে টিকিয়ে রাখার জন্য অপ্রয়োজনীয় বিষয়গুলোকে নির্মমভাবে বাদ দেওয়া এবং প্রতিদিন সকাল ও রাতের আত্মবিশ্লেষণের রুটিন মেনে চলা। একদম নিখুঁত সারসংক্ষেপ। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি এই বইয়ের চমৎকার একটি দর্শন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই।
হ্যাঁ, অবশ্যই। একটু কল্পনা করা যাক তো কি হতো যদি আমরা ধরে নিতাম যে আজকের দিনটি আমাদের জীবনের একেবারে প্রথম দিন। অতীতের সব ব্যর্থতা, হতাশা, ভুল সিদ্ধান্ত আর অন্যের চাপিয়ে দেওয়া প্রত্যাশা চিরতরে মুছে গেছে। অতীত বলে আর কিছু নেই। আমাদের হাতে কেবল আজকের এই দিনটি আছে, নতুন একটি উত্তরাধিকার বা লেগেসি তৈরি করার জন্য। ওয়াও! এই চিন্তাটুকু মানুষের মনের সব স্থবিরতা নিমেষে দূর করে দিতে পারে। কি অবিশ্বাস্য ক্ষমতাসম্পন্ন একটি ভাবনা। সত্যি তো, অতীত নিয়ে ভেবে বা সমাজের অদৃশ্য গেটকিপারদের ভয় পেয়ে সময় নষ্ট না করে আজ থেকেই, এই মুহূর্ত থেকেই নতুন কিছু শুরু করা যায়। তো যদি আজকের এই গভীর আলোচনাটি আপনাদের মনস্তাত্ত্বিক কোনো জট খুলতে সাহায্য করে থাকে এবং এ থেকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করার মতো নতুন কোনো ভাবনার খোরাক মেলে থাকে, তবে অত্যন্ত আন্তরিকতার সাথে অনুরোধ করব যেন অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং নিজেদের মনকে নতুনভাবে প্রশিক্ষিত করার এই যাত্রায় অংশ নেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমাজ নির্ধারিত সেই চলন্ত সিঁড়ি থেকে নেমে নিজের পায়ে হাঁটার এবং নিজের পথ নিজে তৈরি করার সাহস সঞ্চারিত হোক, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি।